শহীদ শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলে কিছু কথা বলেছেন। হাহাকার নিয়ে পোস্ট দিয়েছি, একটা তরতাজা জীবন। হাদিকে অপমান করেছেন। প্রথম দিকে হাদি যেভাবে কথা বলতেন ওই জায়গাগুলো থেকে অনেকটা সরে এসেছেন। জানেন যে কত মানুষ এই আপনার এই কথা এই মন্তব্য শোনার পর আহ তারা মানসিকভাবে আহত হয়েছে। সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, যারা মন্তব্য করছে, যারা দেখছে, তারা সম্পূর্ণ আমার ভিডিওটা না দেখে মন্তব্য করছে। আমি আমি মনে করি না যে এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ আছে। আপনি যেটা বলেছেন আমি মনে করি এখানেই সীমিত থাকুক, এবং আমি আহ এও চাই আপনি আপনি ক্ষমা চান কিনা। হাদির জন্য যারা এখন রাজপথে আছে তারা সবাই অন্তত পক্ষে হাদির আদর্শের মানুষ, হাদির আদর্শে চলা মানুষ। তারা অন্তত পক্ষে কারো কারো ক্ষতি করবার মতো মানুষ নয়, এতটুকু আমাদের বিশ্বাস রয়েছে। কিন্তু তার ভেতরে যারা আছে সবাই যে তার পক্ষের লোক আপনি কিভাবে জানলেন? হৃদয়ের গভীর একটা দাগ কেটে গেছে, যেখানে আসলেই আঘাত লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনারা জানেন একটি বিষয়ে বেশ আলোচনার জায়গা তৈরি করেছে বাংলাদেশে। এটি হলো বিএনপির সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী জনাব নীলুফার চৌধুরী মনি একটি টক শোতে, বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে তিনি আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলে কিছু কথা বলেছেন। কথা যাই বলেছেন, তিনি গিনিপিগ শব্দটি উচ্চারণ করেছেন, যেটি বেশ আপত্তিকর একটি শব্দ, এবং তিনি অনেকেই মনে করেন এই শব্দ চয়ন করে তিনি হাদিকে অপমান করেছেন, এবং অনেকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করছেন বিষয়গুলিকে নিয়ে। আসলে কি হয়েছিল সেই সম্পর্কে আমরা জানবো। কেন তিনি গিনিপিগ শব্দটি উচ্চারণ করলেন? কারণ যখন আমরা সবাই এখনো পর্যন্ত শোকাহত, হাদির এই অকালে প্রস্থান সারা বাংলাদেশের মানুষকে এখনো পর্যন্ত বিহ্বল করে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত হাদির বিচার কাজ শুরু হয়নি, হাদির খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। যখন তার পরিবার শোক সন্তপ্ত, তখন এমন দায়িত্বশীল একজন মানুষের কাছ থেকে এই ধরনের শব্দ চয়ন হাদির ব্যাপারে আমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছে। আমি একটু জানতে চাইবো জনাব নীলুফার চৌধুরী মনি, আপনি যে কোনো ধরনের উদ্দেশ্যই হোক, আপনি কি আসলে পারেন কিনা শরীফ ওসমান হাদি না বিএনপি করতো, না আওয়ামী লীগ করতো, না কোনো রাজনৈতিক দল করতো, এরকম ভাবে আপনি যে শব্দটি উচ্চারণ করেছেন তার নামের ব্যাপারে কি করেছেন, কেন করেছেন সেটি তো বলবেনই, কিন্তু আসলে কি আপনি এই ধরনের শব্দ উচ্চারণে তাকে স্মরণ করা বা কোনো ধরনের উদাহরণ দেয়া কি সমীচীন বলে মনে করেন এই সময়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি হাদি যেদিন গুলি খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন, সেই দিন থেকে আপনি যদি আমার ফ্যান পেজের পোস্টে যান, আপনি দেখবেন আমি আমি কতটা হাহাকার নিয়ে পোস্ট দিয়েছি। একটা তরতাজা জীবন, একটা মানে আমি ২ দিন আগেও তার সাথে টক শো করেছি। আমি ছেলেটার কথাগুলোকে আমি খুব পছন্দ করতাম। মানে যেটাকে সাদাকে সাদা মনে করত, কালোকে কালো মনে করত, অকপটে বলতেন। আমি কিন্তু সেই দিনে টক শো শুরু করার সময় এই কথাগুলো দিয়েই শুরু করেছিলাম। যে আমার একদিন আগে তার সাথে টক শো হয়েছে, এবং আগে প্রথম দিকে হাদি যেভাবে কথা বলতেন ওই জায়গাগুলো থেকে অনেকটা সরে এসেছেন। আর প্রথমে যাদেরকে সাদা মনে করতেন, পরে হয়তো মনে হয়েছে ঠিক না, সেটাও সে অকপটে স্বীকার করেছেন। এই কথাগুলো বলে শুরু করে, এটা তো সত্যি সাগর ভাই যে হাদিকে কেউ না কেউ কোনো না কোনো বড় শত্রু তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে। এবং হাদি চলে যাওয়ার পরে পৃথিবী ছেড়ে এই টক শোতে যখন কথা উঠলো যে আপনি কি মনে করেন, আমি কিন্তু তখন শুধু আমার কিছু আমি তো একজন মানুষ, সীমাবদ্ধ আমার নলেজ বলেন যেটাই বলেন, আমি সে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিজেকে মনে করি। সেই জায়গায় প্রত্যেকটা মানুষের দেখবেন কিছু আহ শব্দগত কিছু একটা ব্যাপার থাকে, যে ঘুরে ঘাড়ে কোনো শব্দ মাথায় ঘুরপাক খায়। তো আমি কিন্তু যে শব্দটা আমি আর বলতেও চাই না, আমি যে শব্দটা বলেছি এটা প্রায় সময়ই আমি বিভিন্ন আমার টক শো যারা দেখবেন বা করবেন, আমি এই শব্দটা মাঝে মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে, পারিবারের প্রেক্ষাপটে, বা কোথাও কোনো ধাক্কা খেলে
এই প্রেক্ষাপটে আমি ব্যবহার করি। এটা আমার, যদি আপনি মনে করেন শব্দগত দোষ। কেউ বলে না যে আমি গত রাতেও টক শো করেছি, সেখানে একজন সাংবাদিক, খুবই উল্লেখযোগ্য সাংবাদিক, উনি বলেছেন যে হাদিকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সেটা কিন্তু কথা কিন্তু ওই ঘুরে ঘাড়ে একই, যে হাদিকে যারা খুন করার উদ্দেশ্যে গুলি করেছে তারা কিন্তু হুম। হাদিকে নিয়ে একটা অপরাজনীতি করার উদ্দেশ্যেই করেছে, বাংলাদেশের রাজনীতিটাকে ঘোলাটে করার জন্যই করেছে। কারণ হাদির সাথে তো কারো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। আমি এই কথাটাই বোঝাতে চেষ্টা করেছিলাম যে হাদি একটা ব্যবহার হওয়ার মতো একটা নাম, যে কারো ব্যক্তিগত রাজনীতি, কারো ক্ষমতার লোভ, কারো আছে না, যে কেউ হতে পারে এখানে, এটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু অবশেষে মানে হাদিকে আপনি গিনিপিগ ওই শব্দ দিয়েই তাকে মিন করেছেন, মানে মিন করেছেন ভিন্ন, কিন্তু তাকে গিনিপিগ নাম দিয়ে তাকে স্মরণ করেছেন, ব্যাপারটা কি এরকম যে ওই তাকে যে ওই বলে না দৃষ্টিতে যে দেখেছেন আপনি? আপনি আপনি আমি টকশো করি, এটা যেমন আপনি অনেক অনেক জানাশোনা মানুষকে যদি হঠাৎ বসিয়ে দেন, ওনার কিন্তু অনেক কথায় আটকে যাবে। বাট আমার, আমি কথা বলি, আমার কথা আটকায় না, বাট তারপরেও আমার শব্দগত কিছু কথা থেকে যায়। আমি কিন্তু খুব ব্রড মাইন্ড নিয়ে, মাইন্ডেড হয়ে আমি কিন্তু এই কথাটা বলেছি, হাদির পক্ষ হয়ে কথাটা বলেছি। যে বা যারা খুনের উদ্দেশ্যে হাদির সাথে এই আচরণটা করেছে, আমি হুম। তাদের উদ্দেশ্যে বলেছি যে দেখেন, এই এই যে সরকার বিচার করতে পারছে না, এখনো বিচার করছে না বা করতে পারছে না, এই কথাগুলো হুম। আসছে, এখন পর্যন্ত হাদির খুনিদেরকে অ্যারেস্ট করা গেল না, এই এই হুম। জিনিসগুলোকে বলার জন্যই কিন্তু আসলে আমার, সাগর ভাই, বলা। আমি ওর পক্ষ নিয়ে বলতে গিয়ে আমি চিন্তাই করি নাই যে আমি একটা দল সাপোর্ট করি, সেই দলটাকে ভোগানোর জন্য, সেই দলটাকে, যেহেতু একটা বড় দল, সেই দলটাকে আপনার, আমি যদি এই কথাটাই বলতাম, সাধারণ একজন মানুষের দেখতেন কিছুই হতো না। আমি যদি একটা দলকে ধারণ না করতাম, আমি যদি একটা দলের কর্মী না হতাম, তো আমার কাছে মনে হয় যে এই কারণে আমার সঙ্গে তো কারোরই ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। যারা আমাকে নিয়ে বিভিন্ন অশ্লীল বাক্যে, মানে ভরপুর জি। এখন, সোশ্যাল মিডিয়া হুম। বলেন, বাইরে বলেন, আমি সত্যি অবাক হয়েছি যে এই দেশটার জন্য আমার যেটুক সামর্থ্য সাধ্য আমি করে গেছি। আমি এটা কল্পনাই করি নাই যে এরকম একটা, ওই যে গ্রামে বলেন না, পচা শামুকে পাকাটা, আমি আসলে এরকম যে আহত হব আমি কল্পনাই করি নাই। এই মানুষদের জন্য আমি এত, আমার এই বয়সে এসে আমি এত স্টাডি করে কথা বলার চেষ্টা আপনি কি করি। জানেন যে কত মানুষ এই আপনার এই কথা, এই মন্তব্য শোনার পর আহ তারা মানসিকভাবে আহত হয়েছে এবং আমি আপনার বিষয়ে আমি শাস্তি কামনা এটা করেছে, যে আপনি যে আমি ধরনের উদাহরণ দিয়েছেন তাদের মনে অনেক কষ্ট দিয়েছেন, তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, মানে বিশেষ করে শরীফ শরীফ ওসমান হাদির যে সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও আপনার প্রতি যথেষ্ট নিন্দা জানিয়েছে। আপনি কি বোঝাতে সক্ষম হয়েছেন, নাকি আপনার ওই মানে টকশোর পুরোটুকু কি মানুষ শুনেনি? আপনি যেভাবে আমি বললেন, আমি আপনাকে ব্যাপারটা বলি, এরকম যে আমি আমি আপনি। তো খুবই হ্যাঁ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ। আমি যখন এটা জানলাম, আমি সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একজন বিদেশি ইউটিউবারের ওখানে আমি আমার নিজেকে আবিষ্কার করলাম যে উনি আমাকে উম, আমার টকশোটা কেটে কাট পিস করে দিয়ে বিভিন্ন মন্তব্যে উম, মানে নিচে নামানোর চেষ্টা করছেন। আমি তৎক্ষণাৎ কিন্তু আমি আমার ফ্যান পেজে, ফেসবুকে আমি কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করলাম। আমি এটার জন্য, যে কেউ যদি হার্ট হয়ে থাকে, আমি সেটার জন্য সত্যিই দুঃখিত, আমি বললাম। তো এটা বলার পরে ওখানেও অনেকেই গালাগালি কিন্তু করলো। সবাই তো মনে করছে আপনার ক্ষমা চাইতে হবে, না, আপনার দলের কাছেও এই ধরনের দাবি আমি জানানো আমি হয়েছে, আপনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া শুনেন, হয়। দুঃখ আপনি কি মনে করেন প্রকাশ আপনি অপরাধ মানেটা করেছেন কি? এই ধরনের? হুম। দুঃখ প্রকাশ মানেটা কি আমি আপনাকে বলি। সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, যারা মন্তব্য করছে, যারা দেখছে, তারা সম্পূর্ণ আমার ভিডিওটা না দেখে মন্তব্য করছে, তারা কাটপিস আকারে কিন্তু অনেকে দুইটা কষ্ট লাইন, পেয়েছে, তিনটা। ইভেন ইভেন আপনি জানেন যে শাহবাগে এখন অনেকে জড়ো হয়েছে গতকালকে থেকে, সেখানেও এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। সুতরাং আপনি আপনার জায়গা থেকে এই বিষয়টি নিয়ে মনে করেন কি শুধুমাত্র আহ ভুল হয়েছে বলে আপনি এটাকে এভাবেই চাচ্ছেন সবাই বুঝে নিক, নাকি আসলেই আপনি মনে করেন যে না, আসলে ক্ষমা চাওয়া উচিত?
মানুষের দেখেন, কাছে? আমি তো বলেছি, আমি সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছি যে কাউকে যদি আমি হার্ট করে থাকি, তাহলে আমি সত্যি, যদি আমার এটা না বোঝার জন্য আমি এইভাবে কথা বলিনি, আমি এটা আগে স্বীকার করেছি, আমি আমার জায়গা আগে ক্লিয়ার করেছি। আমি হুম। এখনো আপনার মাধ্যমে এটা ক্লিয়ার করছি যে আমি এইভাবে বলি না, আমি ওর পক্ষ নিয়ে বলেছি। আমি এটাও বলেছি আরো দুই তিনটা, এই ঘটনার পরে আরো দুই তিনটা টেলিভিশনে, যে ও আমার সন্তানের মতো। এখনো আমি বলছি, ও আমার সন্তানের মতো, ও আমার ছোট ভাই। ও পৃথিবী ছেড়ে চলে গেছে এবং অত্যন্ত ন্যক্কারজনক ভাবে তাকে, মানে একটা মানুষ শহীদ হওয়ার জন্য যে কাজগুলা করে, সেই সেই জায়গায় তাকে, সে জানে নাই, চিন্তাই করে নাই যাদের, তার সাথে থেকে তাকে গুলি করে আপনার নিহতই তো হলো পরে। তা আমি এই কথাগুলো বলতে চেয়েছি, এবং এই কথা আমি বলতে গিয়ে হয়তো বা উম, জনগণ যা চায় বা তার দল যেটা চায়, আমি ওইভাবে বলতে পারিনি, আমার শব্দগত কোনো না, তার দল সমস্যা বলে হয়েছে। কিন্তু সে কিন্তু রাজনীতি করতো না ওরকম ভাবে। এবং তার দল বলতে ইনকিলাব মঞ্চকে আপনি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে, তার দল হিসেবে দেখলে হবে একটা না। সারা মঞ্চ। বাংলাদেশের মানুষের কাছে এই মেসেজটি যেভাবেই হোক গিয়েছে এবং সবাই কষ্ট পেয়েছে। সুতরাং শুধুমাত্র ইনকিলাব মঞ্চ, তার যে সংগঠন, সেটির মধ্যেই সীমাবদ্ধ বিষয়টি, বা সেই সেখানে যারা রয়েছে তাদের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টি, এরকম ভাবে দেখার সুযোগ নেই। সারা বাংলাদেশের মানুষ যারা যারাই কথাগুলো শুনেছে, হয়তো ভগ্নাংশ গেছে মানুষের কাছে, কিন্তু গেছে, মানুষ কষ্ট পেয়েছে আপনার ওই শব্দটি উচ্চারণের কারণে। কারণ অন্ততপক্ষে ওই আপনার কাছ থেকে শব্দটি এটি অনেকে আশা করে উচ্চারণের না বলে জন্য কিন্তু কষ্ট পেয়েছে। আজকে সাধারণ অন্য কেউ যদি বলতো, সাধারণ কোনো মানুষ, তাহলে হয়তো এরকম বিষয় গুরুত্ব পেত না। কিন্তু আপনার কাছ থেকে এ ধরনের বিষয়টি আশা করেনি, বা এই শব্দ চয়নটি আশা করেনি। আমি, কেউ যদি কষ্ট পেয়ে থাকে, একজন মানুষও যদি আমার জন্য কষ্ট পেয়ে থাকে, আমি সত্যিকার অর্থে তার কাছে আমি এই কষ্টের জন্য আমি বলবো আমি সরি। বাট আমি তো ওইটাই বুঝাইতে চাই, আমি তো ওইটা বলি না। আমি আপনার পক্ষে থাকলাম, আপনার পক্ষে থেকে আমি আপনার জন্য কথা বললাম, আপনার জন্য কাজ করলাম, আপনি আমাকে ভুল বুঝলেন, তাহলে আমি কোথায় যাব আপনি আমাকে বলেন? আমি তো আপনার বিপক্ষের লোক না। আমি এই কথাটাই বলতে চেয়েছি, এই কথাটাই বুঝাতে চেয়েছি। তারপরেও যদি মানুষ কষ্ট পায়, আমার তো কিচ্ছু করার নাই। আমি তো জনে জনে যে কষ্ট করার জন্য বলতে পারি না যে আমি সরি, সরি, না, আপনি সরি। জনে জনে বলার আমি দরকার নেই আমি আমার বললাম কাছে তো যে আমি আমার ফেসবুক ফ্যান ফলোয়ারের সংখ্যা অরিজিনালি প্রায় 8 লক্ষের কাছাকাছি। আমি ওটার মাধ্যমে আমি বলেছি, এবং সেখানেও যারা যারা দেখেছে, তারা তারা বিভিন্ন ভাবে, যারা মানে তারা মানে যারা আপনার বিভিন্ন বট আইডি বা বিভিন্ন আপনার নামে ব্যবহার করে আপনার এই কাজগুলা করে, তাদেরকে আমি কোনোদিন খুশি করতে পারবো না, কারণ এখানে আমি তাদের কাছে কোনো ফ্যাক্টর না। হুম। ফ্যাক্টরটা হয়েছে, আমি একটা যে দলটা করি, দলটাকে তারা কাউন্ট করছে, আমাকে করছে না। আমার এই জায়গায় অন্য যে কেউ কে, আচ্ছা, আমি তারা আমি এই কাজে আমি লাগাতে পারে। আমি আমি মনে করি না যে এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ আছে। আপনি যেটা বলেছেন আমি মনে করি এখানেই সীমিত থাকুক। এবং আমি আহ এও চাই আপনি আপনি ক্ষমা চান কিনা। আপনি দুঃখ প্রকাশ করা, সরি বলা এক জিনিস, আর আপনি উসমান হাদির, সে, তার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। আমার কাছে মনে হয় না যে আপনার ক্ষমা চাওয়ার মধ্যে বরং বিশালতাই এখানে দেখা হবে বা দেখার সুযোগ রয়েছে। আমার মনে হয় না যে আপনার মানে এখানে ছোট হবার কোনো সুযোগ আমি রয়েছে। তো আমি কারণ তো মানুষ বলেছি, মনে করে, এখন আপনাকে কিভাবে কি কি করতে হবে আপনি বলেন আমাকে। বা আমি আপনি 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 উসমান হাদির কাছে আপনি যদি তার, সে তো আর বেঁচে নেই, তার তার যদি মনে হয় যে না, তার এই মৃত হাদির কাছেও যে আপনি ক্ষমা চান, যদি তার কাছে, তার প্রতি আপনি এমন কোন ধরনের কথা আমি বলে থাকেন, যদি আমি তাহলে হয়তো। আপনার আপনার কথাই বলছি, আমার যদি কোনো মনের মধ্যে কোনো নোংরা মানসিকতায় আমি এই ধরনের কাজ করে থাকি, তাহলে আমি হুম, অবশ্যই মৃত হাদির কাছে আমার ক্ষমা চাইতে কোনো দোষের কিছু না। আমি তার হুম, কাছেই ক্ষমা চাই, যদি আমি করে ঠিক, থাকি। আমি যে ঠিক। যে ধন্যবাদ। জিনিসটা আমি, করিনি, তারপরেও যদি জনগণ এটা মনে করে যে আমি তার বিপক্ষে এই ধরনের বাজে কথা বলেছি, আমি তো এই বাজে কথাটা বলি নাই। সেটা আপনি বলছেন, আপনি ডেফিনেটলি, যেহেতু আপনি এখন কাঠগড়ায় আছেন, আপনি বলবেন, আপনার জায়গা, আপনার পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু এটা এমন না যে আপনি লুকিয়ে কোথাও বলেছেন। আমি অনুরোধ করব যে নীলুফার চৌধুরী মনি এতক্ষণ যে স্টেটমেন্টটি দিয়েছে, বিষয়টির সাথে আপনারা অবশ্যই যারা দেখছেন ভেরিফাই করবেন, ক্রস চেক করবেন। কোনো ধরনের ব্যত্যয় ঘটে যে উনি আসলে বলতে চাননি, বিষয়টি অন্যভাবে বলেছেন, ভগ্নাংশ বা এটার একটা কাট
আমাদের সামনে এসছে বা ছড়িয়েছে কেউ ইচ্ছাকৃত ভাবে, এটার পেছনে যদি পলিটিক্স থেকে থাকে তাহলে সেটিও খুবই ন্যাক্কারজনক আমি মনে করি এবং খুবই খারাপ। তবে আমি মনে করি যাই বলেছেন নীলোফার চৌধুরী মনি, আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি সরি এবং আপনি ক্ষমা চেয়েছেন মৃত হাদির কাছে। আমরা কারণ তার কাছে আহ সারা বাংলাদেশ আমরাও ক্ষমা চেয়েছি যে তাকে বাঁচাতে পারিনি। আসলে একটু ভিন্ন জায়গায় একটু যেতে চাই এখন। হাদির মৃত্যু হওয়ার প্রায় 14 দিন পার হয়েছে। আপনি হাদিকে পছন্দ করেন, আপনার সন্তান তুল্য বলেছেন, যেটা পৃথিবীর এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। পাশাপাশি এর চেয়ে বড় অনুভবের জায়গা হতে পারে না। সেই হাদির খুনিরা চলে গেল, 72 ঘন্টার মধ্যে সরকার বলেছে তার বিচার করবে। এখন পর্যন্ত তার খুনিদেরকে তো ধরা হলোই না, বরং অনেকেই মনে করে যে হাদির বিচার আদতে হয় কিনা, হাদির হত্যাকারীদের বিচার, এ নিয়ে একটা সংশয় রয়েছে। আপনি আপনার জায়গাতে কিভাবে দেখছেন বিষয়টাকে, আর কিভাবে আসলে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, আপনি কোনো সংশয় অনুভব করেন কিনা? আমি মনে করি যে এটার বিচার হওয়া অবশ্যই উচিত, এবং এই বিচারটা এখনো আমরা চাইলে করতে পারি সরকারের আন্তরিকতার জায়গায়। যদি সরকার থাকে যে সত্যিকার অর্থে আমি বিচার চাই, তাহলে এটা কোনো বিচার করাটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু যে বা যারা যে শ্রেণীটা, তারা আমার কাছে মনে হয় অদৃশ্য শক্তি অনেক বেশি শক্তিশালী। তারা যেভাবে খুনিকে পাচার করে দিয়েছেন বা খুনি দেশে থাকলেও যেভাবে রেখেছেন, আমি মনে করি যে এই জায়গায় উম সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থা যদি চরমভাবে আন্তরিক না হয়, তাহলে এটা অনেক দূর চলে যাবে। আপনি কি মনে করছেন, সরকার কি আসলে আন্তরিক বলে মনে হচ্ছে আপনার কাছে? এই যে সরকার 72 ঘন্টায় সরকারের জায়গা 72 ঘন্টায় থেকে এনে দিবে, সরকারকে আমি ধরা হবে বলে এই 24 ঘন্টার মধ্যেই পার হয়ে চলে গেছে অন্য প্রান্তে, সেই পার্শ্ববর্তী দেশে। সেরকম একটা জায়গা থেকে 72 ঘন্টা তো বহুত আগে চলে গেছে, 72 মাসেও কি সম্ভব হবে বলে মনে করেন? সরকার এমন থাকলে সম্ভব হবে না যে মানে নির্লিপ্ত থাকলে। সরকার যদি, আপনি মনে করেন যে একটা জিনিস আপনি বের করবেন, আপনি আবিষ্কার করবেন, আপনার যদি মন প্রাণ দিয়ে আন্তরিক হন, আপনি বের করতে পারবেন। কিন্তু আপনি যদি মুখে মুখে বলেন, তাহলে তো সম্ভব না। হুম। আপনি মনে করছেন যে শুধু শুধু মুখে মুখেই সার্ভিস দিচ্ছে অন্তত আমরা পক্ষে আমরা এই তো বিষয়টা কাগজে নিয়ে? কলমে তেমন কিছু দেখছি বলে মনে হচ্ছে না। আমরা তো তেমন কিছু পাচ্ছি না যে এটা এই, নইলে বিদেশ থেকে আমরা শুনি, বিদেশি সাংবাদিকরা বলে, অথচ বাংলাদেশে এটার কিছুই আমরা বুঝি না। অথচ কিভাবে মারা হয়েছে, কোথায় কিভাবে প্ল্যান করা হয়েছে, এগুলো কিন্তু আমরা দেশের বাইরে থেকে শুনছি। এইখান থেকে বলতে পারি, সরকার আন্তরিক হলে সরকারের দ্বারা অনেক কিছু করা সম্ভব। হুম। জি। আহ আরেকটি বিষয়, সেটি নিয়ে আমি জানি না আপনাকে প্রশ্ন করা উচিত হবে কিনা, যেটা চলছে যে হাদির আহ হাদির নামে শাহবাগ চত্বরকে নামকরণ করা, আর সেখানে অনেকেই উপস্থিত হয়েছে একসাথে যে হাদির বিচার অবশ্যই করতে হবে এত ঘন্টার মধ্যে, তত ঘন্টার মধ্যে, এই ধরনের কিছু কন্ডিশন দেওয়া হচ্ছে। সেটিকে আপনি কিভাবে দেখেন? আর পাশাপাশি আপনার বিষয়ে যদি বলি যে আপনি বিএনপি করেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি বিএনপির বিরুদ্ধেও মাঝে মধ্যে কথা বলছেন। একজন বিএনপি করা মানে, কারণ হাদির ব্যাপারে যাই বলেছেন অনেকে মনে করছে আপনি বলতে হয়তো পারেন, যেহেতু আপনি নিজের দলের বিরুদ্ধে মাঝে মধ্যে বলেন। সুতরাং হাদির বিষয়টাও অনেকে না দেখেও বিশ্বাস করেছে, যেহেতু আপনার এরকম একটা আহ সাম্প্রতিক কালে এমন একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সেখানে আসলে আপনার রাজনৈতিক অবস্থান কি, এবং দেখেন, পাশাপাশি আমি আমি সত্য উদ্ঘাটনের একজন মানুষ, বিশ্বাসী। আমি নিজের কোনো কিন্তু আপনি তো জীবন রাজনীতি, হিসাব আপনি নিকেশ তো করি নাই। আপনি তো আপনি তো ইয়ে না, সাংবাদিক না, আপনার তো, আপনি তো রাজনীতি, একটা দলের রাজনীতি না, করেন। সাংবাদিক এবং রাজনীতিবিদদের সঙ্গে তো একটা সম্পর্ক আছে। আমি এই জায়গাটায় বলতে চাই এই যে সম্পর্ক হলো এটাই যে রাজনীতিবিদরা মিথ্যা বলে আর সাংবাদিকরা মিথ্যা উদ্ঘাটন করে সত্য জায়গায়, এই তো সম্পর্ক হ্যাঁ, আছে। হতে পারে, এটাই তো করা উচিত। তো আমি হুম। আমি নিজে ওই ধরনের পলিটিশিয়ান হতে চেয়েছিলাম, যে যে সত্যি কথা বলে, সত্যির জন্য জীবন দিতে পারে। আমার কাছে হুম। যেটা যখন যে সময় সত্য মনে হয়েছে, আমি বলার চেষ্টা করেছি। তো এই এই ব্যাপারে আমার দলের লোকও জানে, এবং বাইরে যারা দুই একজন আমাকে চেনে তারাও জানে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে আমি সত্য বলবো সব সময়ের জন্য। কেউ যদি ভুল বুঝে, এরকম আজকে যে অবস্থায় আমি দাঁড়িয়েছি, এরকম যদি ভুল বুঝে, তাহলে আমি হয়তো আস্তে আস্তে এই জায়গাটাই ছেড়ে দিব। বাট আমি অন্যায়ের সঙ্গে আপোষ করে কোনো সময় আমি থাকি নাই, আমি থাকবোও না। আর আপনি যে কথাটা বললেন যে হাদি চত্বর হওয়ার জন্য, হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত। এটা দিলেও কমই হয়ে যায় একটা মানুষের জীবনের
জীবনের সঙ্গে কোনো কিছুই ডিপেন্ড করে না। এখন যদি আপনার তুলনা বাংলাদেশের করা যায় না, নামটাও বিশেষ হাদি করে হয়ে হাদির যায়, সাথে তো নাই। তাও হাদি ফেরত আসবে না। হাদির জীবনের, হাদির পরিবার যা হারিয়েছে সেটা ফেরত পাবে না। সেই জন্য আমি বলতে চাই যে এটা এটা কোনো ছোটখাটো ব্যাপার। নামটা যদি চেঞ্জ করে দিয়ে দেয়, আমিও বলবো আপনাদের হয়ে যে এই চত্বরের নাম হাদি চত্বর দিলে জনগণ বরং খুশি হবে। তা আপনি যান, সেখানে গিয়ে সবার সাথে একমত পোষণ করে আসেন। আমি এখন সবাইকে গেলে আপনি যদি মনে করেন যে আমি যাব, তারা যদি ওরকম চায় আমি যেতে পারি, কিন্তু আমি গেলে আমাকে তারা কি করবে আপনি বুঝেন যে ওইটা এখন অন্তত পক্ষে স্বাভাবিকের। হাদির অন্তত পক্ষে হাদির জন্য যারা এখন রাজপথে আছে, তারা সবাই অন্তত পক্ষে হাদির আদর্শের মানুষ, হাদির আদর্শে চলা মানুষ। তারা অন্তত পক্ষে কারো কারো ক্ষতি করবার মতো মানুষ নয়, এতটুকু আমাদের বিশ্বাস রয়েছে। কিন্তু তার ভেতরে যারা আছে সবাই যে তার পক্ষের লোক আপনি কিভাবে জানলেন? হাদির সঙ্গে যে লোকটা দিনের পর দিন কাজ হাদি করেছে একাই লড়াই সেই করেছে, কিন্তু আপনার মাথায় হাদিকে রাখতে গুলি হবে। করেছে। হাদি হাদি একাই লড়াই করেছে যখন বিভিন্ন রাজনৈতিক দলের ইয়াং ছেলেরা ক্ষমতার পেছনে দৌড়াচ্ছিল। হাদি কিন্তু তখন সার্বভৌমত্বের রক্ষার জন্য দৌড়াচ্ছিল। সুতরাং দৌড়াচ্ছিল। দুই রকম এই ক্যারেক্টার। জন্যই এই সুতরাং জন্যই হাদি হাদির এতটা দুজন মানুষও যদি হাদির পক্ষের মানুষ সেখানে মানুষের থাকে, কাছে যেতে পেরেছে। হাদির পক্ষের দুজন মানুষও যদি থেকে থাকে সেখানে, আপনি এই দুজন মানুষই আপনাকে রক্ষা করবে। এতটুকু বিশ্বাস আপনার থাকা আমি মনে করি উচিত। যাই হোক, তবুও তারা যদি চায়, তারা যদি আপনাকে তারা নেয় যদি বা চায় আমি ডাকেন, অবশ্যই যাব। অবশ্যই যাবেন আপনি, এই এতটুকু বিশ্বাস আপনার প্রতি আছে। যাক, এই বিষয়টি নিয়ে খুব আমি ব্যক্তিগত, কারণ আমি খুব আহ ব্যক্তিগতভাবে হাদির প্রতি আমার বেশ সহমর্মিতা, এবং তার জন্য আমার এখনো পর্যন্ত মন কাঁদছে বলেই আমি এই বিষয়টি মেনে নিতে পারিনি। কারণ যে কেউ, আপনি কেন, আর যে কেউ যত বড় রাজনীতিবিদ হোক, অন্তত পক্ষে হাদির বিষয়কে নিয়ে এভাবে আহ মানে এমন কোন মন্তব্য বা এমন কোন শব্দ দিয়ে হাদির বিষয়টাকে আহ, দেখবে, এটি আসলে কেউই মানতে পারবে না। আমি তো নই, যে কারণে বিষয়টিকে স্পষ্ট করবার জন্য আপনাকে টাকা, আপনি স্পষ্ট করেছেন মোটামুটি। আমি কতটুকু বুঝেছি জানি না, তবে আমি ছেড়ে দিতে চাই আমাদের দর্শকের কাছে। দর্শকরা, আপনারা আহ, যদি আর কিছু জানার থাকে, ডেফিনেটলি আমি সেটা নিয়েও আরেকদিন হয়তো নীলোফার মনিকে জিজ্ঞাসা করবো, যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে। আজকে এই পর্যন্ত কোনো কিছু যদি আর বলতে চান বলতে পারেন, আদারওয়াইজ আমি শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। সবকিছু বাংলাদেশের যে আজকের অস্থির অবস্থা, আমরা চাই যে এই অস্থিরতার অবসান হোক, সবার জন্য ভালো কিছু হোক, এবং হুম। যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের ভালো চায় না, যারা সত্যিকার অর্থেই হাদির খুনি, তাদের বিচার হোক। আচ্ছা, এটাই আরেকটা আমি চাই। বিষয়, দুঃখিত, আমি আরেকটা বিষয় একটু করি। একটু আমি আমার কমেন্ট বক্সের দিকে লক্ষ্য করেছেন, যদি লক্ষ্য করিনি, আপনি কি আপনার ওই টক শোতে বলেছিলেন যে হাদির জানাজাতে এত মানুষকে কিভাবে আসলো, আপনি হঠাৎ অবাক হয়ে গেলেন, কারা নিয়ে আসলো? এটা কি নিয়ে আপনি কোনোভাবে সন্দেহ প্রকাশ করেছিলেন ওই না শোতে? না, আমি সন্দেহ প্রকাশ করিনি। আমি বলেছিলাম আমি ওই জায়গাটায় যে অদৃশ্য যে শক্তিগুলো যারা হাদিকে মেরে সেই হাদির শক্তিটাকে ব্যবহার করতে চায়, হুম। তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে এই যে আনলো হাদিটাকে। আপনি বলেন হাদি এখন ফেরেশতা হোক, দেবতা হোক, হাদি যেটাই হোক না কেন, হাদি কিন্তু আর ফিরে আসবে না। এই হুম। হাদিটাকে যারা মেরে ফেললো, আমি তাদের উদ্দেশ্যে বোঝাতে চেয়েছিলাম যে সমস্ত বাংলাদেশ থেকে লোক আনা হচ্ছে। এটাকেও আবার বিকৃত করে অনেকভাবে কথা বলেছে। আমি কিন্তু এটা আর এর চেয়ে বেশি কিছু বলিনি। হাদিকে আমি মারা, কিন্তু যারা এত মেরেছে। হাজার হাজার টকশো করেছি, আমি কত কিছু। আমি এই প্রথম না যে আজকের জায়গায় আমি এখানে দেখেন, সত্য কথা বলার জন্য শাহবাগ যখন উত্তাল ছিল 12-13 দিকে, যখন 1 লক্ষ মোমবাতির ছবি প্রথম আলো পত্রিকাগুলো, টেলিস্টার পত্রিকাগুলো প্রথম পেজে থাকতো মোমবাতির ছবি, সেই দিনও আমি কিন্তু বলেছিলাম যে শহীদের, প্রকৃত শহীদের বাংলাদেশে যে যারা শহীদ হয়েছে, আমরা তাদের কাউন্টিং জানতে চাই। যে আমার বাবারা আমাদের সাথে অসত্য বলেছে, বাট আমরা আমাদের সন্তানদের সাথে অসত্য বলতে চাই না। আমরা সত্যিকার অর্থে জানতে চাই আমাদের শহীদের সংখ্যা কত 71-এ। এটার জন্য সারা দিন ভর আমাকে গালাগালি করতো। আপনি হুম। দেখেন যে এরকম আমি জীবনে রিস্ক নিয়ে, আমি আমি জানি যে এটা স্রোতের বিপরীতে যাবে, আমি রিস্ক নিয়ে বলেছি। আমি হাদির ব্যাপারে রিস্ক নিয়ে বলেছি, হাদির পক্ষ হয়ে রিস্ক নিয়ে বলেছি যে এই হাদিটাকে যারা এইভাবে তারা মেরে ফেললো, খুন করলো, শহীদ হয়ে গেল, সেই হুম। ব্যাপারটাই আমি কথা বলতে চেয়েছি। এবং আমি আমার
মায়ের জায়গা থেকে কথা বলেছি, আমি আমার বোনের জায়গা থেকে কথা বলেছি। সেই কথা বলাগুলো যদি কারো মানে এত ক্ষতির কারণ হয়, আমি জানি না যারা এটা করছে তারা না কিন্তু কিন্তু যারা খুন করেছে তাদের ব্যাপারে তো কিছুটা হলো আইডিয়া পাওয়া গেছে। এই ছাড়াও আপনার কাছে কেন মনে হয়েছে যে অন্য কেউ খুন করে হয়তো পরবর্তীতে জানাজার মধ্যে একই উদ্দেশ্যে মানুষকে এনে এমন কিছু দেখাতে চেয়েছে? আপনার যারা যারা এটা করেছে কিছুটা জানা গেছে। আপনার এদের ধরলে আপনি দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যারা হত্যা করেছিল, মঞ্জুর, তাকে ধরে মেরে ফেললো সাথে সাথে। মেরে ফেলার অর্থ কি? মেরে ফেলার অর্থ যে কোনো ক্লু যেন না পাওয়া যায়। তো এটা দিয়ে হুম, কিন্তু বিচারটার ওইভাবে যেভাবে স্পষ্ট, মঞ্জুরকে যদি আটকে রেখে যদি তার কাছ থেকে যদি সমস্ত জবানবন্দি নেওয়া যেত, তাহলে কিন্তু বিচারটা অন্য খাতে প্রবাহিত হতো। ঠিক একইভাবে হুম। হাদির যে খুনিরা, তাদেরকে কিন্তু পালাতে যারা সহায়তা করেছে, তারা কিন্তু কোনো ছোটখাটো শক্তি না। আমি এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম, আর কিছুই না। আচ্ছা, যাই হোক, মানে আপনার পুরো বক্তব্যের মধ্যে আপনি আসলে হাদির পক্ষেই বলতে চেয়েছেন, আপনি যা বোঝাচ্ছেন। আহ হ্যাঁ, আপনি দেখেন, আপনি নিজে ওইটা হাদিকে দেখেছেন। রাজনৈতিক ভাবে, কারণ আপনি আপনাদের ওইটা পক্ষে তো দেখেননি ছিল কি? না হাদি। হুম, কাট কাট না করে হুম, আপনার ওই ওই যে শুরু থেকে ওই 5 মিনিটের যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আমি ওর পক্ষে বলছিলাম কিনা। আমি ওর হুম, পক্ষেই বলেছিলাম। আর আমি কথাগুলো আমি জীবনে খুব বেশি জোরে ওরকম করে কথা বলতে পারি না। আমি যে কথাগুলা নিজে বুঝি সেটা বুঝানোর চেষ্টা করি। হতে পারে যে এই সময়টায়, এই উত্তাল সময়টায় আমার কথাটাকে অন্যভাবে তারা বুঝেছে। আমি যেভাবে বুঝাতে বা আপনি চাইনি। মনে করেন কিনা উত্তল সময়ে আপনি অন্যভাবে বলতে পারতেন? হ্যাঁ, পারতাম। আমি এই যে ১ম এই যে বলেছি যে শব্দগত কিছু মানুষের একটা থাকে। আমি যদি হুম, ওইটা না বলে আমি যদি বলতাম যে হাদিকে যারা মেরেছে বিশাল একটা গভীর ষড়যন্ত্র এখানে লুকিয়ে আছে। ওই ওই লবিটার স্বার্থকে কেন্দ্র করে করেছে, তাহলে কিন্তু এটা কিছুই হতো না। কিন্তু আপনি দেখেন, ইকুয়াল টু করেন, আপনার অর্থ কিন্তু হুম, একই আসে। হুম, আমি যেটা বলতে চেয়েছিলাম, যেটা বলেছিলাম, আমি ওইটা না, যে আমি ওইটার আরো ১০ ভাবে আমি প্রকাশ করতে পারতাম। ওই ৯ ভাবেই বাকি, এটা নিয়ে কোনো কথা হতো না, বরং আমি বাহবাই পেতাম। এখন একটা মানুষ যখন অনর্গল কথা বলতে থাকে, তখন তার মুখ দিয়ে আর সত্যি কথাই আমি হাদিকে নিয়ে যখনই কথা বলেছি, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করেছি। কারণ সত্যি হৃদয়ের গভীরে একটা দাগ কেটে গেছে, যেখানে আসলেই হুম, আঘাত লাগে। ওই জায়গাটা থেকে আমি আসলে বুঝাতে চেয়েছিলাম। হতে পারে যে আমার শব্দগত ওই শব্দটা বাংলাদেশে চলসই না, কিন্তু বিশ্বে অন্যান্য দেশে কিন্তু এটা অহরহ বলে। তো এই যে আপনাকে বললাম যে আরেকজন সাংবাদিক যে কথাটা বলছিলেন অন্য একটা উপমা দিয়ে, আমি তো উপমা হিসেবেই বলেছি, অন্য কিছু হিসেবে বলিনি। আমি হাদিকে মিন করে এটা বলবো কেন? হাদির হুম, মতো আমি উপমা, যে এইভাবে এইভাবে মানুষকে, আমি বা আপনি প্রথমে, মানুষ তো একটা প্রাণী, তাই না? আমরাও তো প্রাণী। আমি আপনি তো প্রাণ যাদের আছে তারাই প্রাণী। গাছও তো একটা প্রাণ আছে। সো এটা যদি আপনার ওইভাবে বলা হয়, তাহলে এটা আমাকেও আহত করেছে অনেকবার। যে হুম, এই কথাটা আমি বললাম, তারা এই কথাটাকে নেগেটিভ ভাবে নিল। আসলে তারা একটা সূত্র খুঁজছিল, যে সূত্রটা ধরে একটা যেকোনো ঘটনা ঘটাবে, যেকোনো কাজ করবে। কোনো সূত্র না পেয়ে আমি তো মরা মানুষ, মরার উপর খাড়ার ঘায়ের মতো আমার উপর চাউর হওয়া আর কিছুই না, আমি মনে করি। একটা যেকোনো ঘটনা ঘটাবে, যেকোনো কাজ করবে, কোনো সূত্র না পেয়ে আমি তো মরা মানুষ, মরার উপর খাড়ার ঘায়ের মতো আমার উপর চাউর হওয়া আর কিছুই না, আমি মনে করি।